আপনি কল্পনা করুন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা এখন আমাদের সামনে। ইসরায়েল গাজায় হামলা করে সমস্ত চুক্তি লঙ্ঘন করেছে। সুতরাং এবার মামলা গ্রেটার ইসরায়েলের দিকেই যাচ্ছে। এখন পুরো বিষয়টি শুধুমাত্র বৃহত্তর ইসরায়েল তৈরির দিকেই এগিয়ে চলেছে। তাই সবার আগে প্রশ্ন তো তাদের করা উচিত যারা এই চুক্তিগুলো করিয়েছিল। দেখুন, একটা কথা তো সবাই আগে থেকেই জানতো যে ইসরায়েল এই চুক্তি ভাঙবেই। তাদের হামলা করারই ছিল, পুরোটাই ছিল একটা ধোঁকা। আর এটাই হওয়ার ছিল। এটা একটা পরিকল্পিত প্রতারণা ছিল। তাদের উদ্দেশ্য ছিল শুধু নিজেদের বন্দীদের মুক্ত করিয়ে নিয়ে আসা। আর আপনি লিখে রাখতে পারেন, এটা বোঝার জন্য বিশেষ কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই যে এর পর কি হতে চলেছে। এবার গাজায় ভয়ঙ্কর বোমা বর্ষণ হবে। গাজার সমস্ত মানুষকে হয় মেরে ফেলা হবে, নয়তো সেখান থেকে বের করে দেয়া হবে। আর এরপর ঠিক একই ঘটনা আপনারা ওয়েস্ট ব্যাংকেও দেখতে পাবেন। সেই সময় এখন চলে এসেছে। দেখুন, সাধারণত এটাই হওয়ার কথা ছিল যে বন্দিরা মুক্তি পাওয়ার সাথে সাথেই ইসরায়েলের সমস্ত সৈন্য সেখান থেকে চলে যাবে। চুক্তি তো এটাই ছিল, তাই না? দেখুন, এই কথাটা আজ আর কারো কাছে গোপন নয় যে তারা এই দিনটার জন্য ২৫০০ বছর ধরে অপেক্ষা করেছে। সুতরাং এবার আপনারা বুঝতে পারছেন যে নেতানিয়াহু যখন ট্রাম্পের সাথে পার্লামেন্টে গিয়েছিল তখন সে এত খুশি কেন ছিল। আসলে ওটা সবার জন্য একটা ফাঁদ ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল নিজেদের বন্দীদের ছাড়িয়ে আনা, যাতে ইসরায়েলের রাস্তায় যে বিক্ষোভ চলছিল তা বন্ধ হয়ে যায়। তারা চেয়েছিল তাদের বন্দীরা ফিরে আসুক এবং তারপর তারা পূর্ণ শক্তি দিয়ে ফিলিস্তিনিদের উপর হামলা চালাবে। আর এখন ঠিক সেটাই হতে চলেছে। এবার শুনুন কি হয়েছে। ওদিকে ইসরায়েলি সেনাবাহিনীকে যুদ্ধ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং গাজায় সব দিক থেকে বোমাবর্ষণ করতে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, যারা এই চুক্তিতে সই করেছিল, যারা ট্রাম্পকে ত্রাতা বা মসিহা বলছিল, তাদের কি হবে? যুদ্ধ কোনো বন্ধ হওয়ার ছিল না, সবটাই ছিল একটা ড্রামা, একটা পরিকল্পিত গল্প। যুদ্ধ কি রে ভাই এভাবে বন্ধ হয়? পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে যা হওয়ার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এর পর কি? হোয়াট নেক্সট? এখন ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে যে গাজায় বাকি যারা আছে তাদেরও শেষ করে দাও এবং যত তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট ব্যাংকে প্রবেশ করো, ওয়েস্ট ব্যাংকে গিয়ে অপারেশন শুরু করো এবং এরপর আর কোনো চুক্তি হবে না। ইসরায়েল স্পষ্ট দেখিয়ে দিয়েছে যে ট্রাম্পের সাথে তাদের এটাই পরিকল্পনা ছিল। তাই এখন পরের দৃশ্যটা কি? আজ দেখুন, নেতানিয়াহু আরও একটা কথা বলেছে। সে বলেছে, ইরানের সাথে আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। অর্থাৎ এবার তারা ইরানের সাথেও তাদের পুরনো হিসেব মেটাতে চায়। তো আপনি ভেবে দেখুন, সব কিছু আপনার চোখের সামনেই ঘটছে। তারা কি গাজার যুদ্ধ শেষ করবে? কখনোই না। এরপর তারা ইরানের দিকে যাচ্ছে। আসলে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এটাই পরিকল্পনা ছিল। ট্রাম্প নিজেকে একজন মাসিয়া বা শান্তি দূত হিসাবে প্রমাণ করতে চেয়েছিল। সে বিশ্বকে দেখাতে চেয়েছিল যে দেখো, আমি গাজার যুদ্ধ বন্ধ করেছি, এই বলে নোবেল প্রাইজটা হাতিয়ে নেওয়া। কিন্তু যুদ্ধ তো বন্ধ হওয়ারই ছিল না। এটা ছিল একটা সাময়িক ধোঁকা যা এখন শেষ হয়েছে। যুদ্ধবিরতি হলো, বন্দি বিনিময় হলো, আর এর ফলে ইসরায়েলের রাস্তায় অন্তত বন্দি মুক্তির জন্য যে বিক্ষোভ চলছিল সেটা এখন আর হবে না। কারণ তাদের বন্দীদের বিষয়টা এখন পুরোপুরি মামলাটা সেটেল হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। দেখুন, একটা সাধারণ বিষয় বোঝার চেষ্টা করুন। ইসরায়েলি রিয়েল এস্টেট কোম্পানিগুলো এবং ডেভেলপাররা ইতিমধ্যেই গাজার সমুদ্র তটের জমি বুকিং করে ফেলেছে, এমনকি বিক্রিও করে দিয়েছে। আপনি কি জানেন তারা সেখানে তাদের সৈন্য এবং অন্যদের জন্য স্কাই ভিলা তৈরি করছে? তারা ইতিমধ্যেই জমি বিক্রি শুরু করে দিয়েছে। এবার আপনি বলুন, যারা এই জমি কিনেছে বা কিনবে তারা কারা? তারা বিদেশের বাসিন্দা, যাদের বেশিরভাগই ইসরায়েলের সাথে সম্পর্কও আছে। তারা সবাই জানে যে ইসরায়েল যখন গাজার জমিও বরাদ্দ করে দিয়েছে,
তখন কি হতে চলেছে? সব কিছুই পরিকল্পনা মাফিক হচ্ছে। বিলিয়ন বিলিয়ন ডলারের খেলা চলছে এখানে, যা আমি আপনি আমাদের মতো সাধারণ মানুষেরা বুঝতে পারছি না। কিছু ইসলামিক দেশ ট্রাম্পকে এই যে মাসিহা বানাচ্ছে, আপনারা একটা কথা বলুন তো, যদি নেতানিয়াহুর এই যুদ্ধ বন্ধ করারই থাকতো, তাহলে সে গাজাকে এইভাবে ধ্বংসস্তূপে পরিণত কেন করত? এইভাবে ইতিহাসে এরকম ঘটনা আর নেই। সে গাজাকে ধ্বংস করেছে শুধু একটাই কারণে, যাতে এটাকে নতুন করে তৈরি করে নিজেদের লোকেদের জন্য বানানো যায়। আপনি কি জানেন তারা ইতিমধ্যেই প্লট, অ্যাপার্টমেন্ট এবং স্কাই ভিলা বিক্রি শুরু করে দিয়েছে? তারা 2035 সালের জন্য একটা ভবিষ্যৎমুখী শহর, ফিউচারিস্টিক সিটি তৈরি করবে। তারা 2035 সালের মধ্যে গাজাকে এমন একটা শহরে পরিণত করতে চায় যা হবে হজরত সুলেমান বা হজরত দাউদের সময়ের শহরের মতো, একটা অত্যাধুনিক শহর যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, আকাশে গাড়ি চলবে, আরও কত কি যা তারা এখনো জানায়নি। এটাই তাদের আসল পরিকল্পনা। যদি তারা গাজাকে ধ্বংস না করত, তাহলে কি এটা সম্ভব ছিল? ভাবুন, গাজার মানুষদের সেখান থেকে বের করে দিয়ে সেই বিল্ডিংগুলোতে নিজেদের লোকেদের রাখার জন্যই তো এই ধ্বংসলীলা চালানো হয়েছে। এখন সেই পরিকল্পনাটাই আস্তে আস্তে সামনে চলে এসেছে। এখন পরিস্থিতিটা দেখুন, ইসরায়েলের পরিকল্পনা এর থেকে আরও অনেক বেশি ভয়ঙ্কর। তারা এখন এখানকার কাউকে ছাড়বে না। এবার ট্রাম্প বলবে, আমার আর কোনো চুক্তি করার নেই, যা করার ছিল আমি করে দিয়েছি। ট্রাম্প তো বারবার ইসরায়েলে আসবে না। সে বলবে, আমি যা চুক্তি করার করে দিয়ে এসেছি, এখন তোমরা জানো আর তোমাদের কাজ জানে কিভাবে সামলাবে, সেটা আমার জানার বিষয় নয়। তাহলে এরপর কি? হোয়াট নেক্সট? এবার পরবর্তী ধাপটা শুনুন। এই লড়াই এখন আরও ছড়াবে। এই লড়াই অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়বে এবং বাড়তে 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 এটা ইরানের সাথে এক বিরাট যুদ্ধের রূপ নিতে চলেছে। এটা সবার আগে বুঝে নিন। না আজকে কালকে হবে না, এগুলো অনেক গভীর পরিকল্পনা। ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন তাদের পরিকল্পনাটা কি। পরিকল্পনা হলো যে বড় শক্তিগুলো, ইসরায়েলের পথে যে শক্তিগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে, যে বড় বড় শক্তিগুলো, তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। যেমন ধরুন, ইসরায়েলকে তো বাইতুল মুকাদ্দাস বা অন্যান্য পবিত্র স্থানগুলোর দিকে এগোতে হবে, আর যখন তারা এটা করবে তখন মুসলিম দেশগুলো থেকে প্রতিক্রিয়া আসবেই। তাই যে যে বড় দেশগুলো পাল্টা আক্রমণ করতে পারে তাদেরকেই আগে শেষ করতে হবে। কোনো দেশে হয়তো সরকার ফেলে দেওয়া রিজিম চেঞ্জ অপারেশন চালানো হবে, কোনো দেশকে ধ্বংস করা হবে, কোনো দেশে আবার অন্য কিছু করা হবে। মুসলিম দেশগুলোর মধ্যে যদি তাদের সবচেয়ে বেশি ভয় কাউকে নিয়ে থাকে, তবে সেটা হলো ইরান। তারা জানে যে ইরানের মিসাইল তাদের দিকে তাক করা আছে, আর ইরানে তাদের পুরো রিজিম চেঞ্জ অপারেশন ব্যর্থ হয়েছিল, তাই তারা আবার সেখানে আসছে। যদি তারা ইরানকে দখল করে নিতে পারে বা তাদের অধীনে আনতে পারে সরকার পরিবর্তন করে, যা তাদের পরিকল্পনা, তাহলে মনে রাখবেন এরপর ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, জর্ডান, তুরস্ক কেউই তাদের জন্য কঠিন হবে না। আপনি দেখবেন এক এক করে প্রত্যেক মুসলিম দেশ অশান্তির ভিতরে ছড়িয়ে পড়বে, আর এই ঘটনা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছবে তা আপনি কল্পনা করতে পারছেন আশা করি। ট্রাম্প এই মুহূর্তে ইসরায়েলের মাসিহা। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের জন্য যা করে দিয়েছে তা আর কেউ করতে পারতো না। দুটো জিনিস মাথায় রাখবেন, এই গাজা মডেল ইরানেও প্রয়োগ করা হবে। ইসরায়েল একটা উদাহরণ তৈরি করে দিয়েছে যে এই গাজা মডেল তারা যেখানে খুশি সেখানে প্রয়োগ করবে এবং এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। যারা এই যুদ্ধবিরতিতে খুশি হচ্ছিল তাদের এখন কি বলার আছে? কোথায় গেল সেই সব চুক্তি? ইসরায়েলি সৈন্যদের তো সরে যাওয়ার কথা ছিল, এখন তারা কোথায় আছে বা কোথায় যাচ্ছে? ভাবুন, আজ তাদের মন্ত্রীরা ঘোষণা করে দিয়েছে যে যুদ্ধ আবার শুরু হয়ে গেছে। তাহলে যুদ্ধটা আপনারা কার সাথে লড়বেন?
দেখুন, পরিস্থিতিটা এমন যে আসলে তো মুসলিম দেশগুলোর সেনাবাহিনী সেখানে থাকা উচিত ছিল। যেদিন বন্দি বিনিময় হচ্ছিল সেদিনই ইসরায়েলি সৈন্যদের সেখান থেকে বের করে দেওয়া উচিত ছিল এবং মুসলিম দেশগুলোর উচিত ছিল গাজার পুনর্গঠনের কাজ শুরু করে দেওয়া। তাহলে ইসরায়েল এই কাজ করার সুযোগই পেত না। আপনি কি ভাবছেন সে মুসলিম দেশগুলোকে ছেড়ে দেবে? সে গ্রেটার ইসরায়েল বানিয়েই ছাড়বে। কাতারের আমির সম্প্রতি জাতিসংঘে তার ভাষণে বলেছিলেন যে ইসরায়েল গ্রেটার ইসরায়েল তৈরি করতে চলেছে। কিন্তু বলুন, এরপর কটা মুসলিম দেশ এই বিষয়ে নিজেদের সামনে এনেছে, মিডিয়ায় বড় করে কোনো প্রোগ্রাম করেছে? কেউ করেনি। শুধুমাত্র কাতারের আমির এই কথাটা বলেছিলেন। আর কিছু দেশ তো এখন আবার ওই গ্রেটার ইসরায়েলের মেন কালপিট ট্রাম্প, তাকে তো একেবারে মাথায় তুলে মাসিয়া বানিয়ে দিয়েছে, নোবেল পুরস্কার দেওয়ার কথা বলছে এই ট্রাম্পকে। এই মুসলিম দেশগুলোই, কিছু মুসলিম দেশের কথা বলছে। দেখুন, এই মুহূর্তে আসল বিষয়টা হলো চুক্তি টুক্তি ওসব ভুলে যান। ইসরায়েল গাজা বা ওয়েস্ট ব্যাংক কাউকেই ছাড়বে না, তারা পুরো ফিলিস্তিন দখল করে নেবে। এখন প্রশ্ন হলো, মুসলিম দেশগুলোর সেনাবাহিনী, মিসাইল আর বিমান বাহিনী কি করবে? হয় তারা সরাসরি ঘোষণা করে দিক, ভাই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়, অথবা সেখানে গিয়ে যুদ্ধ করুক। এই শুধু নিন্দা করা, ভাষণ দেওয়া, এসব দিয়ে এখন আর কিছুই হবে না। এই ভুল ধারণায় আপনারা থাকবেন না। নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল বানাতে এসেছে এবং সেই সমস্ত দেশগুলোর আজ চিন্তা করা উচিত যারা গ্রেটার ইসরায়েল নকশার মধ্যে পড়ে। সুতরাং এই ঘটনা এখানে থামবে না, আর এই পরিস্থিতি থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। আর এটাই হলো কারণ যে ধ্বংসলীলা এই পর্যায়ে পৌঁছেছে। ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক অনেক ধন্যবাদ।